আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে রাসেল বিজনেস কোচিং এর আজকের টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাসাইনমেন্ট কার্যক্রমের ধারাবাহিক লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। ধারাবাহিক লেকচারের আজকের পর্বে থাকতেছে এইচএসসি 2022 অর্থাৎ যারা একাদশ শ্রেণীতে রয়েছে তাদের জন্য পঞ্চম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টের ফিনান্স ব্যাংকিং ও বিমার 1 নং অ্যাসাইনমেন্টের সমাধান। তোমাদের এই 1 নং অ্যাসাইনমেন্টটি ফিনান্স ব্যাংকিং ও বিমা বইয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে, যে অধ্যায়ের নাম হলো অর্থায়নের সূচনা। এই অধ্যায় থেকে যে টপিকসগুলো দেওয়া হয়েছে বা যে কোশ্চেনগুলো করা হয়েছে, প্রত্যেকটা কোশ্চেন তোমাদেরকে আজকের লেকচারে বুঝিয়ে দেব। যারা এই চ্যাপ্টারটা সম্পর্কে এখনও পূর্ণাঙ্গ ধারণা নাই বা কোনো সমস্যা রয়েছে, তারা ক্লিয়ার ধারণা পাবে এবং সম্পূর্ণ বুঝতে পারবে এবং পরীক্ষায় ভালোভাবে অ্যান্সার করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তুমি যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যদি এইচএসসি 2022-এর কমার্সের মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চাও, সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলেই অ্যাড হতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা অ্যাসাইনমেন্টের সমাধানটি শুরু করি। বরাবরের মতন অ্যাসাইনমেন্ট শুরু করার প্রথমেই কভার পেজ সম্পর্কে আলোচনা করতেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কভার পেজ তোমরা কীভাবে করবা তোমরা সবাই জানো যে তোমাদের হাতে লিখে দিতে হয় অথবা কলেজ থেকে প্রিন্ট কপি নিয়ে আসতে হয়। তো সেখানে তোমরা জাস্ট এই কয়েকটা জিনিস চেঞ্জ করবা। সেটা হলো শ্রেণী লাগবে একাদশ, বিষয়ের নাম লাগবে ফিনান্স ব্যাংকিং ও বিমা, বিষয় কোড 292। তোমরা কিন্তু বিষয়ের নাম ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্র এই কথাটা লিখবা না, কেননা বিষয় কোড 292 মানেই প্রথম পত্রকে ইন্ডিকেট করা হয়। দেন অ্যাসাইনমেন্টের কমিক নং এখানে দেবে 1, কারণ এটা তোমাদের এইচএসসি 2022-এর জন্য প্রথম অ্যাসাইনমেন্ট ফিনান্সের। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে যৌথ মূলধনী ব্যবসায়ের অর্থায়নের সামগ্রিক ধারণা ব্যাখ্যাকরণ। তো শিক্ষার্থীরা, এই জিনিসগুলো তোমরা কভার পেজে চেঞ্জ করে নেবে। তো কভার পেজ কীভাবে তৈরি করতে হয় বা কীভাবে লিখতে হয় সে নিয়ে আমি পূর্বেই তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে, বিশেষ করে অ্যাকাউন্টিংয়ের অ্যাসাইনমেন্ট সমাধান 1 নাম্বার এবং 2 নাম্বার যেটা, ওইখানে ডিটেলস বলেছি, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যাসাইনমেন্টের সমাধানটি শুরু করার আগে আমরা অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা দেখে নেব এবং এই কোশ্চেন থেকে আমরা কীভাবে সম্পূর্ণ নাম্বার পেতে পারি তার একটা ডিটেলস ধারণা দিব। তো চলো আমরা কোশ্চেনটি নিয়ে আলোচনা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেনটি, যেটির থেকে তোমাদের কাজ হলো নির্ধারিত কাজ বা যে কোশ্চেনগুলো সলভ করতে হবে সেগুলো হলো এই নির্দেশনা সংকেত ধাপ বা পরিধি এই কলামে দেওয়া আছে, এই কলামের সাথে এই নির্দেশক কলাম মিল রেখে এবং এই 4 মার্কস লেখা যে কলামটা, এই 3টা কলাম মিল রেখে তোমাকে অ্যান্সার সলিউশন তৈরি করতে হবে। আর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যা যা শিখতে পারবে সেটা হলো এই শিক্ষণফল বা বিষয়বস্তু এই কলামে দেওয়া আছে। তো এই শিক্ষণফল আর নির্দেশনা একই রকমের জিনিস, কারণ এইখানে যা শিখবো সেগুলো আমাদের করতে বলছে। তো আমরা সেই নির্দেশনার কাজগুলো দেখি। প্রথম যে কোশ্চেনের অ্যান্সারটি চেয়েছে সেটি হলো যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের ধারণা। দেন দেখো 4 মার্কের জন্য বলেছে উদাহরণসহ যথাযথভাবে ধারণা ব্যাখ্যা করলে তুমি 4 মার্কস পাবে। তার মানে আমাদের 4 মার্কস পাওয়ার জন্য অবশ্যই উদাহরণসহ ব্যাখ্যা করতে হবে। শুধু ধারণাটা সংক্ষেপে লিখলে হবে না, উদাহরণসহ সুন্দর করে সাজিয়ে লিখলে তুমি 4 মার্কস পাবে। আর উদাহরণসহ যদি ভালো মতন না লিখতে পারো, আংশিক লিখতে হয়, তাহলে 3 মার্কস পাবে। এভাবে মার্কস ডিস্ট্রিবিউশনগুলো দেওয়া আছে। তো আমি প্রত্যেকটা দেখাচ্ছি না, খালি শুধুমাত্র 4 মার্কস পাওয়ার সিস্টেমটাই দেখাচ্ছি, মানে ফুল মার্কস পাওয়ার সিস্টেমটা দেখাচ্ছি। দেন দ্বিতীয় যে কোশ্চেনটা সলভ করতে হবে সেটা হলো যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের কার্যাবলী। এই অর্থায়নের কার্যাবলীটা দেখো বলছে অর্থায়নের প্রধান কার্যাবলীর উদাহরণসহ ব্যাখ্যা করতে তুমি 4 মার্কস পাবে। তার মানে এই কার্যাবলীগুলো কী করতে হবে, উদাহরণসহ ব্যাখ্যা করতে হবে। যে প্রধান কার্যাবলীগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা উদাহরণসহ ব্যাখ্যা করতে হবে, তাহলে তুমি 4 মার্কস পাবে। দেন যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের নীতিসমূহ বর্ণনা। দেখো এইখানে নীতিসমূহের মধ্যে বলছে অর্থায়নের নীতিসমূহের ব্যাখ্যা করা এবং পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে হবে, মানে নীতিগুলো ব্যাখ্যা করতে হবে এবং একটার সাথে আরেকটার কী সম্পর্ক সেই জিনিসগুলো ব্যাখ্যা করতে হবে 4 মার্কস পাওয়ার জন্য। দেন যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের লক্ষ্য বর্ণনা। দেন এখানে দেখো কি বলেছে 4 মার্কসের জন্য অর্থায়নের লক্ষ্যসমূহের ব্যাখ্যা এবং লক্ষ্যসমূহ অর্জনের উপায় এবং একটি ফার্মের চূড়ান্ত লক্ষ্যের যৌক্তিকতা ন্যূনতম 2টি লিখতে হবে। অর্থাৎ একটা ফার্মের লক্ষ্যটা কী এবং এই লক্ষ্য কীভাবে অর্জন করা যাবে এই রকমের 2টা লক্ষ্য এবং লক্ষ্য অর্জনের উপায়গুলো লিখতে বলছে। যদি তুমি সুন্দর করে লিখতে পারো সেক্ষেত্রে 4 পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রত্যেকটা ফুল মার্কস পাওয়ার জন্য এই সিস্টেমগুলো ফলো করবো ইনশাল্লাহ। তো এই অ্যাসাইনমেন্ট থেকে তোমাদের পড়ার যোগ্যতা নাম্বার হলো 16। প্রত্যেকটা কোশ্চেনে 4 করে, অর্থাৎ 4টা কোশ্চেন রয়েছে, তাহলে 16 মার্কের কোশ্চেন অ্যান্সার করতে হবে। তো আমরা আশা রাখি আমি যেভাবে দেখাবো তুমি যদি সেই অনুযায়ী করতে পারো ইনশাল্লাহ 16 মার্কই
পাবে। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা যে কোশ্চেনটা সলভ করব, প্রথম কোশ্চেন সেটা হলো যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের ধারণা, এবং এখানে 4 মার্কের জন্য বলা হয়েছিল উদাহরণ সহ যথাযথভাবে ধারণা ব্যাখ্যা করতে হবে। তো চলো আমরা অ্যান্সারে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, অ্যাসাইনমেন্ট শুরু করার পূর্বে আমরা অবশ্যই অ্যাসাইনমেন্টের শিরোনাম এটা লিখে দিব। শিরোনাম কথাটা লিখবো না, কিন্তু শিরোনাম লিখবো। দেন অ্যাসাইনমেন্ট শুরু করতে হয় কীভাবে তোমরা অবশ্যই জানো, যেহেতু অলরেডি 4 সপ্তাহের অ্যাসাইনমেন্ট সলভ করে ফেলেছো, তোমরা সবাই জানো কীভাবে সলভ করতে হয়। জাস্ট এটাকে তোমাদের মার্জিন করতে হবে A4 সাইজের পেপারের মধ্যে। সেটা তুমি 1 স্কেল করে এভাবে টানতে পারো, অথবা 4 পাশে বক্স করতে পারো। বক্স করলে অবশ্যই 1 স্কেল করে করতে হবে না, অল্প করে নিতে হবে। কারণ 1 স্কেল করে করলে তোমার সম্পূর্ণ পৃষ্ঠাটাই, ম্যাক্সিমাম অংশটাই কী হবে, মার্জিনের মধ্যে চলে যাবে। তো মার্জিন সম্পর্কে কীভাবে মার্জিন করতে হয় বা কী করতে হয় সে সম্পর্কে আমার SSC 2021 এবং 22-এর একটা ভিডিও আছে, স্ক্রিনে প্রদর্শিত করা হচ্ছে। এই ভিডিওটা দেখতে পারো। এই নিয়মগুলো তোমাদের ক্ষেত্রেও একই নিয়ম, আলাদা না। শুধু কভার পেজ লেখার নিয়মটা তোমাদের ক্ষেত্রে ভিন্ন। তো কভার পেজ ছাড়া বাকি সব কিছু তোমাদের জন্য সেম। তো আশা করি এই ভিডিওটা দেখে নেবে যাদের সমস্যা রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যান্সারটি শুরু করব প্রথম কোশ্চেনের। দেখো, যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের ধারণা। সাধারণ অর্থে অর্থায়ন শব্দটি দ্বারা অর্থের সংস্থান, যোগান বা সংগ্রহকে বোঝায়। ব্যাপক অর্থে কোন উৎস থেকে কী পরিমাণ তহবিল সংগ্রহ করে, কোথায় কীভাবে বিনিয়োগ করা হলে কারবারের সর্বোচ্চ মুনাফা হবে, অর্থায়ন সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে। এক কথায় অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে বোঝায়। মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানে অর্থ কোথা থেকে সংগ্রহ করা হবে, কীভাবে সংগ্রহ করবা, আবার ব্যবসা প্রতিষ্ঠানের যে অর্থগুলো রয়েছে যেগুলো তোমার বিনিয়োগযোগ্য, সেগুলো কোথায় বিনিয়োগ করবা, কোথায় বিনিয়োগ করলে মুনাফা বেশি পাবা, এই সব ডিটেলস, এই সব আর্থিক ডিটেলস বা আর্থিক প্রক্রিয়াগুলোকে মূলত বলা হয় অর্থায়ন। প্রথমে আমরা অর্থায়নের ধারণা দিচ্ছি, মানে একটু জাস্ট ভূমিকাটা লিখতেছি, দেন আমরা যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের ভূমিকাটা লিখব বা ধারণাটা শুরু করব। কারণ আমরা অ্যাসাইনমেন্টে প্রথম দিকে একটু সুন্দরভাবে সাজিয়ে লিখব, যাতে করে টিচারের আকর্ষণ করা যায়। আমাদের দৈনন্দিন জীবনে অর্থের প্রয়োজন, আর ব্যবসা প্রতিষ্ঠান অর্থ ছাড়া অচল। এই জন্য অর্থকে ব্যবসার জীবনশক্তি বলা হয়। আশা করি এই লাইনটি বুঝতে পেরেছ। যে লাইনটি বুঝবে না বা যে লাইনটা কঠিন মনে হবে, সেটা তোমাদেরকে ব্যাখ্যা করে দিব। দেন আমরা একটা অর্থায়নের একটা সংজ্ঞা দিব, যেমন LG গিটম্যানের মতে অর্থ ব্যবস্থাপনা সংক্রান্ত কলা কৌশল ও বিজ্ঞানকে অর্থায়ন বলে। LG গিটম্যান হলো ফিন্যান্সের একজন বড় মাপের রাইটার, এবং কোনো কোনো ক্ষেত্রে একে জনকও মনে করা হয়। তো ওনার মতে ওনার মতে ফিন্যান্সটা হলো কি, অর্থ ব্যবস্থাপনা সংক্রান্ত কলা কৌশল ও বিজ্ঞান। দেন নিম্নে যৌথ মূলধনী কোম্পানির অর্থায়ন সম্পর্কে আলোচনা করা হলো। অবশ্যই আলোচনাটা উদাহরণ সহ করতে হবে। কোম্পানি আইন 1994-এর অধীনে গঠিত, পরিচালিত ও কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী সীমিত দায় বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়ন সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পাদনকে যৌথ মূলধনী কোম্পানির অর্থায়ন বলে। অর্থাৎ আমাদের যে যৌথ মূলধনী কোম্পানি আছে, যেটা 1994 সালে আইন অনুযায়ী গঠিত হয় বা পরিচালিত হয় বা নিয়ন্ত্রিত হয়, সেই ব্যবসায়ের অর্থ সংক্রান্ত যে কার্যাবলী, একটু আগে যে অর্থায়নটা বললাম, ওই কার্যাবলীগুলো যেভাবে সম্পাদন করে ওইটাকে বলা হবে যৌথ মূলধনী কোম্পানির অর্থায়ন। এক মালিকানা এবং অংশীদারি ব্যবসায়ের মালিক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার সাথে সরাসরি জড়িত, কিন্তু কোম্পানির ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। মালিক তথা শেয়ার মালিক ব্যবসায় পরিচালনায় সরাসরি জড়িত থাকে না, তাই এই অর্থায়ন সম্পূর্ণ আলাদা। অর্থাৎ এক মালিকানা এবং অংশীদারির মতন যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নটা না, এটা পুরোটা ভিন্ন ক্যাটাগরির, কারণ এখানে মালিকের সিস্টেমটাও ভিন্ন হয়। যৌথ মূলধনী কোম্পানির মূলধনের প্রধান উৎস হলো শেয়ার মূলধন। আমরা সবাই জানি যে যৌথ মূলধনী কোম্পানির উৎস মূলধনের ক্ষেত্রে সেটা হলো যে শেয়ার মূলধন। অর্থাৎ শেয়ার বিক্রির মাধ্যমে এ ধরনের প্রতিষ্ঠান মূলধন সংগ্রহ করে। শেয়ার ছাড়াও বন্ড এবং ডিবেঞ্চার বিক্রি করে যৌথ মূলধনী কোম্পানি জনসাধারণের কাছ থেকে ঋণের মাধ্যমেও তহবিল সংগ্রহ করে। তার মানে যৌথ মূলধনী কোম্পানি ঋণের মাধ্যমেও তহবিল সংগ্রহ করে, বা বন্ড ডিবেঞ্চারের মাধ্যমেও তহবিল সংগ্রহ করে। তহবিল মানে এখানে অর্থায়নকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তো তোমরা শুধুমাত্র শেয়ারের মাধ্যমে যৌথ মূলধনী কোম্পানি অর্থ সংগ্রহ করে ব্যাপারটা এমন না, বন্ড ডিবেঞ্চার এদের মাধ্যমে তহবিল সংগ্রহ করে। দেন একটা উদাহরণ দিব যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের। উদাহরণ হিসেবে বলা যায়, শিক্ষার্থীরা, যৌথ মূলধনী কোম্পানির অর্থায়ন যৌথ মূলধনী অর্থায়ন একই কথা, কিন্তু সর্বনিম্ন 7 জন ব্যক্তি একত্রিত হয়ে শেয়ার ক্রয়ের মাধ্যমে একটি ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন, যার নাম ABC লিমিটেড। প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডারদের দায় সাধারণত ক্রয়কৃত শেয়ারের আংশিক মূল্য দ্বারা সীমাবদ্ধ। প্রতিষ্ঠানটি পৃথক আইন সত্ত্বের
কারণে একে চিরন্তন অস্তিত্ব সম্পন্ন করেছে। এই ব্যবসায় প্রতিষ্ঠানের নিজস্ব নাম ও সিলমোহর ব্যবহার করা যাবে এবং কোম্পানির মূলধনের প্রয়োজন হলে জনগণের কাছ থেকে শেয়ার বিক্রির মাধ্যমে অর্থায়ন করতে পারবে, যা যৌথ মূলধনী কোম্পানির অর্থায়ন বলে বিবেচিত। তার মানে কি, এখানে একটা যৌথ মূলধনী কোম্পানির উদাহরণ দেওয়া হয়েছে। যৌথ মূলধনী কোম্পানি যে চিরন্তন অস্তিত্ব সম্পন্ন, তারা কীভাবে শেয়ার বিক্রি করবে, তো এইটা বলা হয়েছে। তো এইটাই মূলত যৌথ মূলধনী কোম্পানি অর্থায়ন, অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানি যেভাবে অর্থ সংগ্রহ করে সেটাই যৌথ মূলধনী কোম্পানির জন্য অর্থায়ন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেন আমরা তারপরে যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটির সলিউশনটা দিব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দ্বিতীয় যে কোশ্চেনটি রয়েছে সেটা হলো যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের কার্যাবলী, এবং এখানে বলা আছে অর্থায়নের প্রধান কার্যাবলী উদাহরণসহ ব্যাখ্যা করলে 4 মার্কস পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু কোনোটা ক খ দিয়ে লিখবো না, কেননা ক খ দিয়ে লিখতে এখানে বলে নাই। আমাদের নির্দেশক বা নির্দেশনা কোনোখানেই ক খ আকারে প্রশ্ন করা হয়নি। তা আমরা প্রথমে কোশ্চেনের হেডিংটা দিয়ে দেব, তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যাবলীকে অর্থায়ন বলে। কোনো প্রতিষ্ঠানের অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম সাধারণত উক্ত প্রতিষ্ঠানের অর্থ বিভাগ বা আর্থিক ব্যবস্থাপকের মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে। সাধারণত যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের কার্যাবলী হলো এই 4টা: তহবিল সংগ্রহ, মূলধন বাজেটিং সিদ্ধান্ত, স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা, তহবিল বন্টন। অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানি অর্থায়নের যেভাবে কাজ করে, অর্থাৎ অর্থ কীভাবে সংগ্রহ করবে, বন্টন করবে, ঠিক আছে, তারপর আমি বলছিলাম কোন উৎস থেকে সংগ্রহ করবে সেই উৎস নির্ধারণ, এই যাবতীয় সব কিছুকে এই কার্যাবলীতে মূলত আমরা 4টা ভাগে ভাগ করতে পারছি। একটা হলো তহবিল সংগ্রহ, একটা মূলধন বাজেটিং, একটা স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা, আর একটা তহবিল বন্টন। তো আমাদের এই 4টা কার্যাবলী সুন্দর করে ব্যাখ্যা করতে হবে এবং প্রত্যেকটা কার্যাবলীর মধ্যে উদাহরণ দিতে হবে। যেমন নিম্নে এগুলোর ব্যাখ্যা দিল বা উদাহরণ সহ। 1 নম্বর, তহবিল সংগ্রহ। অর্থায়নের প্রথম কাজ হলো ব্যবসায় প্রয়োজন অনুযায়ী তহবিল সংগ্রহ করা। একজন আর্থিক ব্যবস্থাপক অর্থায়ন পরিকল্পনার আওতায় তহবিল সংগ্রহের বিভিন্ন উৎস চিহ্নিতকরণ এবং এসব উৎসের সুবিধা অসুবিধা বিচার বিশ্লেষণ করে সঠিক উৎস নির্বাচন করে। সাধারণত চলতি ব্যয় বা দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য স্বল্পমেয়াদী উৎস এবং স্থায়ী ব্যয় বা বড় অঙ্কের ব্যয় নির্বাহের জন্য দীর্ঘমেয়াদী উৎস চিহ্নিত করে। তার মানে কি, তহবিল সংগ্রহটা হলো অর্থায়নের প্রথম কাজ। তহবিল সংগ্রহটা কি, মানে তোমার যে অর্থটা দরকার সেই অর্থটা তুমি কীভাবে সংগ্রহ করবা, সেই সংগ্রহের প্রসেসটা, মানে কোন উৎস থেকে তুমি সংগ্রহ করবা, ঠিক আছে। সেক্ষেত্রে যদি বড় মাপের অর্থ হয়, মানে বেশি টাকা দরকার হয়, সেক্ষেত্রে তুমি দীর্ঘমেয়াদী উৎস থেকে সংগ্রহ করবা। আবার যদি তোমার অল্প টাকা দরকার, সেক্ষেত্রে তুমি স্বল্প মেয়াদী উৎস থেকে সংগ্রহ করবা। কম ব্যয় সম্পন্ন উৎস থেকে তহবিল সংগ্রহ করা হয়। তহবিল সংগ্রহের ক্ষেত্রে প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপক ইকুইটি মূলধন বা মালিকানা মূলধন ও ঋণ মূলধনের মিশ্রণকে মূলধন কাঠামো বলে। অর্থাৎ তহবিল তুমি যেখান থেকে সংগ্রহ করো বা অর্থ যেখান থেকে সংগ্রহ করো, বা অবশ্যই যেখান থেকে তোমাকে কম সুদে তোমাকে বেশি টাকা দেবে তুমি সেখান থেকেই সংগ্রহ করবা, এটাই বলা হয়েছে। একটা উদাহরণ দিব আমরা, কারণ প্রত্যেকটা উদাহরণ দিতে বলছে। উদাহরণ, কোম্পানি আইন অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানি গঠন ও পরিচালনার জন্য স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী উৎস হতে তহবিল সংগ্রহ করে, যেমন ব্যাংক, বিমা, ইজারা প্রতিষ্ঠান ইত্যাদি। মানে যৌথ মূলধনী কোম্পানি বা পাবলিক লিমিটেড কোম্পানি, যেটা হলো যৌথ মূলধনী কোম্পানির একটা অংশ বা একটা প্রকারভেদ, সেখান থেকে কীভাবে তহবিল সংগ্রহ করে সেটা দেওয়া হয়েছে। দেন আমরা দ্বিতীয়টা পড়ব। দ্বিতীয়টা হলো মূলধন বাজেটিং সিদ্ধান্ত। সম্ভাব্য উৎস থেকে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করার পর কোনো প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপকের কাজ হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সংগৃহীত তহবিল মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভজনক খাতে বিনিয়োগ করা। সাধারণত দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে। যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের মূলধন বাজেটিংয়ের মাধ্যমে নতুন প্রকল্প গ্রহণ, সম্পদ অর্জন, ব্যবসা সম্প্রসারণ ইত্যাদি কার্যক্রম সম্পাদন করা হয়ে থাকে। অর্থাৎ শিক্ষার্থীরা, মূলধন বাজেটিংটা হলো কি, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। মানে তোমার কাছে অনেক অর্থ রয়েছে বা বড় মাপের অর্থ রয়েছে, সেই বড় অঙ্কের অর্থগুলো তুমি কোথায় বিনিয়োগ করবা, কোথায় বিনিয়োগ করে তোমার লাভ বেশি হবে, প্রফিট কী হবে, তোমার ঝুঁকি কেমন, সেই ঝুঁকি সব কিছু বিশ্লেষণ করাটাকেই বলা হবে মূলধন বাজেটিং। যেমন আমরা একটা উদাহরণ দিচ্ছি। আরিফ ও তারিফ 2 বন্ধু মিলে একটি আধুনিক ফটোকপি মেশিন ও কম্পিউটার কিনে ফটোকপি ও কম্পোজের ব্যবসা শুরু করতে চাচ্ছেন। তাদের ব্যবসা গঠন করতে সর্বমোট 10 লক্ষ টাকার প্রয়োজন। এখন আরিফ তারিফের ব্যবসায় গঠন ও স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য যে 10 লক্ষ টাকার প্রয়োজন, সেই অর্থ কীভাবে, কোথা থেকে, কত সময়ে সংগ্রহ করা যাবে ইত্যাদি সিদ্ধান্তই হলো মূলধন বাজেটিং।
অর্থাৎ দুই বন্ধু যে ব্যবসা দিবে 10 লক্ষ টাকা দরকার, সেই 10 লক্ষ টাকা কীভাবে সংগ্রহ করবে, কোথা থেকে সংগ্রহ করবে, সব কিছু ডিটেলস হিসাব নিকাশ করা বা সব কিছু বিশ্লেষণ করাটাই হলো যৌথ মূলধনী কোম্পানির মূলধন বাজেটিং সিদ্ধান্ত। আশা করি বুঝতে পেরেছ। 3 নম্বর যে কার্যাবলীটা ছিল সেটা শিখব, স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা বলতে চলতি সম্পদ ব্যবস্থাপনাকে বোঝায়। চলতি সম্পদ যেমন নগদ অর্থ, মজুত পণ্য, প্রাপ্য বিল বা দেনাদার ইত্যাদি সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানের চলতি ব্যয় বা দৈনন্দিন ব্যয় বহনের ক্ষমতা অর্জন করতে হয়। স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা আর্থিক ব্যবস্থাপকের একটা গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ তোমার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য বা ব্যবসা প্রতিষ্ঠানের দায় দেনা পরিশোধের জন্য ছোটোখাটো যে অল্প যে অ্যামাউন্টগুলো দরকার বা ইনস্ট্যান্ট যে অর্থগুলো দরকার, সেই ছোটোখাটো ব্যয় নির্বাহ করার জন্য বা ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য যে অর্থগুলো সংগ্রহ করা হবে সেইটাকে বলা হবে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। এর উদাহরণ হলো কোনো প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়া সচল রাখার জন্য কী পরিমাণ কাঁচামাল ক্রয় করতে হবে, অন্যান্য দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য কী পরিমাণ নগদ অর্থ বা ব্যাংক জমা রাখতে হবে, তারল্য সংরক্ষণের জন্য কী পরিমাণ পণ্য বাকিতে বিক্রি করা হবে ইত্যাদি সকল কিছুই স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো উদাহরণটা। দেন আমরা 4 নম্বর পয়েন্টটা শিখবো, সেটা হলো তহবিল বন্টন। তহবিল বন্টন বলতে অর্জিত মুনাফা হাতে শেয়ার মালিকদের লভ্যাংশ, ঋণদাতাদের সুদ ও সরকারকে কর প্রদানকে বোঝায়। তহবিল বন্টনের ক্ষেত্রে শেয়ার মালিকের সন্তুষ্টি, কোম্পানির ভবিষ্যৎ বিনিয়োগের সুযোগ ইত্যাদি বিষয় বিবেচনা করতে হয়। তাই তহবিল বিনিয়োগের মাধ্যমে অর্জিত মুনাফা কীভাবে বন্টন করা হবে তা অর্থায়নের একটা গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ তোমার প্রতিষ্ঠানের যে লভ্যাংশটা আসছে, প্রতিষ্ঠানের আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পরে যে লভ্যাংশটা আসছে, এই লভ্যাংশটা তুমি কীভাবে বন্টন করবা, শেয়ার হোল্ডারদের কীভাবে দিবা, সরকারকে কীভাবে ট্যাক্স দিবা, তারপর তোমার বন্ড হোল্ডার রয়েছে বা ঋণপত্র হোল্ডার যারাই আছে, তুমি সবাইকে কীভাবে বন্টন করবা, এই বন্টন করা কি মূলত বলা হয় তহবিল বন্টন। একটা উদাহরণ দিলে আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। পরিচালনা মুনাফা হতে বন্ড হোল্ডারদের সুদ, শেয়ার হোল্ডারদের লভ্যাংশ, সরকারের কর ও অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ বাদ দিয়ে সাধারণ শেয়ার হোল্ডারদের মধ্যে আনুপাতিকের লভ্যাংশ বন্টন করা হয়। অর্থাৎ আমরা লভ্যাংশটা কীভাবে বন্টন করি, প্রথমে কি করতে হয়, যে বন্ড হোল্ডার বা যে ঋণপত্র হোল্ডার আছে তাদেরকে সুদ দিতে হবে। দেন কী করতে হবে, শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দিতে হবে। কিন্তু শেয়ার হোল্ডারদের লভ্যাংশ সবার পরে দেওয়া হয়, সবার আগে দেওয়া হয় কি এই বন্ড হোল্ডারদের লভ্যাংশ। দেন সরকারের কর দিতে হবে, দেন কী করতে হবে, তোমার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের দ্বিতীয় কোশ্চেনটি। এবার আমরা 3 নম্বর কোশ্চেনটি সমাধান করব। 3 নম্বর কোশ্চেনটি ছিল যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের নীতিসমূহ বর্ণনা, এবং এখানে বলা হয়েছিল 4 মার্কের জন্য অর্থায়নের নীতিসমূহের ব্যাখ্যা এবং পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে হবে। তার মানে প্রত্যেকটা নীতির একটার মধ্যে একটা সম্পর্ক কি সেটাও ব্যাখ্যা করতে হবে। তো চলো আমরা কোশ্চেনটি সমাধান শুরু করি। যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের নীতিসমূহ। নীতি হলো কার্য সম্পাদনের কাঠামো। সুতরাং নীতিমালা বলতে এমন কিছু মৌলিক বিষয়কে বোঝায় যা নির্দিষ্ট কার্য সম্পাদন করার ক্ষেত্রে অনুসরণ করা হলে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জন সহজতর হয়। তাই একজন আর্থিক ব্যবস্থাপককে বিনিয়োগ সিদ্ধান্ত এবং অর্থায়নের অন্যান্য কাজ সম্পাদনের সময় অর্থায়নের এসব নীতিমালা বিবেচনা করতে হয়। এবার আমরা কি করব, এই নীতিমালাগুলো বিশ্লেষণ করব, যৌথ মূলধনী কোম্পানির অর্থায়ন নীতিমালাগুলো বিশ্লেষণ করব। তো প্রথমে দেখো বলা আছে তারল্য বনাম মুনাফা নীতি বা তারল্য ও মুনাফা নীতি একই কথা, কিন্তু আর্থিক ব্যবস্থাপকগণ তারল্য ও মুনাফা অর্জন ক্ষমতার মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে সম্পদ ব্যবস্থাপনা করে থাকে। তারল্য ও মুনাফা অর্জন ক্ষমতার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। উভয়ের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে আর্থিক ব্যবস্থাপক লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সফলতা অর্জন করে থাকে। তারল্য ও মুনাফা নীতি বলতে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিটি আর্থিক সিদ্ধান্ত এমনভাবে গ্রহণ করা উচিত যাতে তারল্য ও মুনাফা উভয় বজায় থাকে। আর্থিক ব্যবস্থাপক অর্থায়নের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এই নীতিটি অনুসরণ করে থাকে। এটি একটি সমন্বিত নীতি যা কিনা তারল্যের নীতি ও মুনাফার নীতি উভয়ের মধ্যে উপযুক্ত সমন্বয় সাধন করে। অর্থাৎ তারল্য বা মুনাফা নীতি কি, একটা প্রতিষ্ঠানের তারল সম্পদ কীভাবে রাখতে হবে, অর্থাৎ ক্যাশ বা ব্যাংকেটা কীভাবে রাখতে হবে এবং তোমার কী পরিমাণ টাকা মুনাফার জন্য বিনিয়োগ করতে হবে, এর একটা সামঞ্জস্য করা বা এর একটা মাপকাঠি তৈরি করা, এটাই হলো তারল্য বনাম মুনাফা নীতি। যেন উদাহরণ, একজন অর্থ ব্যবস্থাপক সিদ্ধান্ত নেয় কোন কোন খাতে বিনিয়োগ করলে মুনাফা সর্বোচ্চকরণ করতে সমর্থ হবে। মুনাফা নীতি অনুসরণ করে ব্যবস্থাপক পরিমিত ঝুঁকির মধ্যে থেকেই
মুনাফা বৃদ্ধি করতে পারে। তারল্য নীতিকে প্রাধান্য দিলে মুনাফা নীতি ক্ষতিগ্রস্ত হয়, আবার মুনাফা নীতিকে প্রাধান্য দিলে তারল্য নীতি ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং তারল্য ও বিনিয়োগের মধ্যে ভারসাম্য রেখে আর্থিক ব্যবস্থাপনা করা আবশ্যক। অর্থাৎ একদিকে যেমন দৈনন্দিন কার্য পরিচালনার মতো নগদ অর্থ হাতে রাখা প্রয়োজন, অন্যদিকে মুনাফা অর্জনের জন্য সেই অর্থ বিনিয়োগ করা প্রয়োজন। তো আশা করি এটা বুঝতে পেরেছ যে তোমার ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালনার জন্য অর্থ দরকার, সেই অর্থটা তোমার রাখতে হবে, আবার ব্যবসা প্রতিষ্ঠানের বিনিয়োগ করতে হবে যাতে করে লাভ বা লভ্যাংশটা বা সুদটা তুমি পাও বা মুনাফাটা তুমি পাও। তার জন্য তার মানে দুটাই কী করতে হবে, একটা সামঞ্জস্য রাখতে হবে। দেন পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি। একজন বিনিয়োগকারী তার সমস্ত অর্থ একটা সম্পদে বিনিয়োগ না করে একাধিক সম্পদে বিনিয়োগ করার মাধ্যমে ঝুঁকি হ্রাস করার প্রচেষ্টাকে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি বলে। অর্থায়নের একটি বহুল প্রচলিত মতবাদ হচ্ছে ডু নট পুট ইউর অল এগস ইন ওয়ান বাস্কেট। সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে এ ধরনের নীতির ভূমিকা অপরিসীম। অর্থাৎ পোর্টফোলিও নীতিটা কি, তুমি যে টাকা বিনিয়োগ করবা সেই বিনিয়োগ টাকা বা বিনিয়োগের অর্থগুলো কোনো একটা খাতে বিনিয়োগ না করে বিভিন্ন খাতে বিনিয়োগ করো, সেক্ষেত্রে তোমার কী হবে, তোমার লসটা হবে না, কারণ সব খাতে একসাথে লসে থাকবে না, বা সব প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে সব প্রতিষ্ঠান তো একসাথে লস থাকবে না। তোমার বিনিয়োগকৃত অর্থগুলো তুমি ব্যাংকে জমা রাখতে পারো, পাশাপাশি শেয়ার কিনতে পারো, পাশাপাশি সরকারি ট্রেজারি বিল কিনতে পারো। বিভিন্ন জায়গায় বিনিয়োগ করলে একসাথে কিন্তু সব জায়গায় ক্ষতিগ্রস্ত হবে না। তো সেক্ষেত্রে তোমার কী হবে না, সব অর্থ হারিয়ে যাবে না বা ব্যবসার জন্য বিশাল ক্ষতি হবে না। দেন উদাহরণ, সাধারণ একজন বিনিয়োগকারী তার সকল সম্পদ একটা কোম্পানিতে বিনিয়োগ না করে একাধিক কোম্পানিতে বিনিয়োগ করে থাকে, কারণ একটা কোম্পানিতে সকল বিনিয়োগ করলে সেই কোম্পানিটি পরবর্তীতে দেউলিয়া হয়ে যেতে পারে, ফলে ঝুঁকি বেড়ে যায়। কিন্তু সব কোম্পানি একসাথে দেউলিয়া হওয়ার সম্ভাবনা কম, তাই একাধিক প্রকল্পে বা সম্পত্তিতে বিনিয়োগ করলে ঝুঁকি কমানো সম্ভব। একটু আগে যে কথাগুলো বললাম সেটাই উদাহরণ, আশা করি বুঝতে পেরেছ। দেন যে নীতিটা শিখবো সেটা হলো ঝুঁকি ও মুনাফা নীতি বা ঝুঁকি বনাম মুনাফা নীতি। বিনিয়োগ হতে প্রত্যাশিত মুনাফা অপেক্ষা প্রকৃত মুনাফা কম হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে। ঝুঁকির কারণেই বিভিন্ন ক্ষেত্রে আশানুরূপ মুনাফা অর্জিত হয় না এবং বিনিয়োগ ক্ষতির সম্মুখীন হতে পারে। বিনিয়োগ হতে প্রাপ্ত নগদ সুবিধাকে মুনাফা বলে। ঝুঁকি ও মুনাফা নীতি অনুসারে বিনিয়োগ যত ঝুঁকিপূর্ণ হবে এবং প্রত্যাশিত মুনাফার হার তত বেশি হবে। একজন বিনিয়োগকারী যখন অধিক ঝুঁকি গ্রহণ করে তখন সে অধিক মুনাফা প্রত্যাশা করে। অর্থাৎ ঝুঁকি মুনাফা নীতি বলতে বোঝায় কি, এটা এমন একটা নীতি যদি তুমি অর্থ বেশি বিনিয়োগ করো, অর্থাৎ ঝুঁকি বেশি নাও, সেক্ষেত্রে তোমার মুনাফা বেশি আসবে, কিন্তু মুনাফা বেশি আসতে গেলে আবার কী করতে হবে, ঝুঁকিটাও বেশি আসবে। তো সেক্ষেত্রে তোমার ঝুঁকিও পরিমাপ করতে হবে, আবার মুনাফাটাকে তোমার পেতে হবে, দুটোর সাথে একটা সামঞ্জস্য থাকতে হবে। উদাহরণ, মনে করি জনাব কায়সার একটি ব্যবসায় আর্থিক ব্যবস্থাপক। তিনি যদি সরকারি বন্ডে বিনিয়োগ করেন তাহলে তা হবে ঝুঁকিমুক্ত বিনিয়োগ, আর যদি বিভিন্ন কোম্পানির শেয়ার ক্রয় করে তা হবে ঝুঁকিযুক্ত বিনিয়োগ। তাকে ঝুঁকিমুক্ত ও ঝুঁকিযুক্ত দুটি বিনিয়োগই বিবেচনা করতে হবে, কারণ ঝুঁকিও নিতে হবে, তাকে মুনাফা অর্জনও করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ, যত বিনিয়োগ করবা তত মুনাফা পাবা, তার মানে যত রিস্ক তত মুনাফা। আবার যত মুনাফা অর্জন করার ধান্দা করবা তত তোমার রিস্ক থাকবে বেশি। এই জন্য বলা হয় নো রিস্ক নো গেন। যদি রিস্ক নিতে পারো সেক্ষেত্রে তুমি গেন করতে পারবে না। দেন শিক্ষার্থীরা আমরা নেক্সট কোশ্চেনটা সমাধান করবো। এই কোশ্চেনটার সমাধানটা শেষ। তো নেক্সট কোশ্চেন তোমাদের যেটা দেওয়া হয়েছিল সেটা হলো যৌথ মূলধনী কোম্পানি অর্থায়নের লক্ষ্য, এবং বলা আছে এখানে দুটো লক্ষ্য দেখাইতে হবে, মিনিমাম দুটো লক্ষ্য এবং লক্ষ্য অর্জনের উপায়গুলো বর্ণনা করতে হবে। সেক্ষেত্রে তুমি ফুল মার্কস অর্থাৎ 4 মার্কস পাবে। যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের লক্ষ্য, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নের প্রধান উদ্দেশ্য হচ্ছে কোম্পানির মূল লক্ষ্যে পৌঁছানো, অর্থাৎ মুনাফা অর্জন করা। কোম্পানিকে মূল লক্ষ্যে পৌঁছানোর জন্য কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, যেমন বিনিয়োগ সিদ্ধান্ত, আর্থিক সিদ্ধান্ত, লভ্যাংশ সিদ্ধান্ত, তারল্য সিদ্ধান্ত ইত্যাদি। একটা ফার্মে সর্বজন স্বীকৃত উদ্দেশ্য হচ্ছে ওই ফার্মের মালিকের বা মালিকদের সার্বিক অর্থনৈতিক কল্যাণ সাধন করা। তার মানে কি, এটা ব্যবসা প্রতিষ্ঠানে অর্থ কীভাবে বিনিয়োগ করবা এবং বিনিয়োগ করে তোমার অর্থসংগত সিদ্ধান্তটা কী হবে বা ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্যটা কীভাবে পৌঁছাবা, এর জন্য অর্থায়নের লক্ষ্য রয়েছে। সেই লক্ষ্যগুলো আমরা এখন শিখব। এরকম দুটা লক্ষ্য হলো, একটা হলো মুনাফা সর্বাধিকরণ আর একটা হলো তোমার সম্পদ সর্বাধিকরণ। তো আমরা এগুলো লেখার আগে একটু ভূমিকা দিয়ে দিব, যে কেননা ভূমিকা না দিলে আমাদের কোশ্চেনগুলো অনেক সুন্দর হবে। মুনাফা সর্বাধিকরণ, কোনো ব্যবসা বা ফার্মের মোট মুনাফার পরিমাণ সর্বাধিক করার প্রক্রিয়াকে মুনাফা সর্বাধিকরণ বলে। সাধারণত আয় থেকে ব্যয় বাদ দিলে মোট মুনাফা
এবং মোট মুনাফা থেকে কর বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায়। মুনাফা সর্বাধিকরণের লক্ষ্যে অনেক সমালোচনা রয়েছে। আচ্ছা, তাহলে মুনাফা সর্বাধিকরণটা কি? প্রতিষ্ঠানের মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে মোট মুনাফা এবং মোট মুনাফা থেকে কর বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায়। এটাই হলো মুনাফা সর্বাধিকরণ। অর্থাৎ ওই নিট মুনাফাটা তুমি কীভাবে সর্বাধিকরণ করতে পারো, মানে একটা প্রতিষ্ঠানে কত মুনাফা তুমি অর্জন করতে পারো, মুনাফাটাই তাদের প্রধান উদ্দেশ্য থাকে। ওইটাই হলো মুনাফা সর্বাধিকরণ, মুনাফাকে বৃদ্ধি করা। এ নিয়ে অনেক সমালোচনা রয়েছে যে কোনটা উচিত, এই মুনাফা সর্বাধিকরণটা উচিত কিনা। তো মুনাফা সর্বাধিকরণ নিয়ে অনেক বিশেষজ্ঞদের অনেক রকম সমালোচনা রয়েছে। তাই মুনাফাকে দক্ষতার মাপকাঠি হিসাবে বিবেচনা করার অদ্যাবধি মুনাফা সর্বাধিকরণ কোনো একটা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য না হলেও এই লক্ষ্য হিসাবে বিবেচিত হয়। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য না হলেও লক্ষ্য হিসাবে বিবেচিত হয়। এ সম্পর্কে এলজি গিটমান বলেছেন, একটি কোম্পানি মুনাফা পরিমাপ করে শেয়ার প্রতি আয় বিবেচনা করে, যা নির্দিষ্ট সময়ে প্রতিটা সাধারণ শেয়ারের বিপরীতে কী পরিমাণ অর্থ বা আয় অর্জিত হবে তা নির্দেশ করে। তাহলে আমি এখানে মূলত মুনাফা কীভাবে অর্জিত হবে সেটাই নির্দেশ করা হয়েছে। তো আমরা এলজি গিটমানের সংজ্ঞাটাও দেখে নিলাম। এবার আমরা জানবো এটা অর্থাৎ মুনাফা সর্বাধিকরণটা কীভাবে অর্জন করব, অর্জন করার উপায়টা। এবং দুইটা উপায় বলতে বলছিল, দুইটা উপায় আমরা বিশ্লেষণ করে দেব। আর্থিক ব্যবস্থাপক সঠিকভাবে আর্থিক সিদ্ধান্ত, বিনিয়োগ ও মুনাফা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করে মুনাফা সর্বাধিকরণ করতে পারেন। নিম্নলিখিত উপায়ে মুনাফা সর্বাধিকরণের লক্ষ্য অর্জন করা যায়। ক নম্বর, মুনাফা দক্ষতার মাপকাঠি। আর্থিক সিদ্ধান্ত গ্রহণে মুনাফার সর্বাধিকরণ কোম্পানি বা ফার্মের উদ্দেশ্য নির্দেশক হিসেবে কাজ করে। দেন 2 নম্বর যেটা অর্জন করার উপায় সেটা হলো সম্পদের সুষ্ঠু ব্যবহার। আর্থিক সম্পদের সুষ্ঠু ও দক্ষ ব্যবহারের মাধ্যমে মুনাফা সর্বাধিকরণ সম্ভব। কেননা মুনাফা অর্জনের ক্ষেত্রে সম্পদের সুষ্ঠু বণ্টন করার প্রয়োজন পড়ে। আধুনিকায়নের মুনাফা অর্জন ক্ষমতাকে একটা কোম্পানির মূল লক্ষ্য হিসাবে বা মূল উদ্দেশ্য হিসাবে ধরা হয়। তাই মুনাফা সর্বাধিকরণ তখনই হবে যখন কোনো সম্পত্তি বা প্রকল্পের বিনিয়োগ করা সর্বাধিক অর্থনৈতিক কর্মক্ষমতার মাধ্যমে কোম্পানির মালিকদের সর্বাধিক অর্থনৈতিক কল্যাণ করা সম্ভব। তাহলে আমরা বুঝতে পারলাম যে কীভাবে মুনাফা সর্বাধিকরণ করা যায়, এর অর্জনের উপায়টা। দেন আমাদের দ্বিতীয়টা শিখব। দ্বিতীয়টা হলো কি সম্পদ সর্বাধিকরণ। এখানে দুইটা আমরা বড় করে লিখব। কোনো ব্যবসা বা ফার্মের শেয়ারের মূল্য সর্বাধিক বা নিট বর্তমান মূল্য সর্বাধিকরণকে সম্পদ সর্বাধিকরণ বলে। মানে একটা কোম্পানির শেয়ার মূল্যকে সর্বাধিকরণ, তাহলে শেয়ার মূল্যকে সর্বাধিকরণ করলেই হবে কি তার বর্তমান মূল্যটা সর্বাধিকরণ হবে। তো এটাই হলো সম্পদ সর্বাধিকরণ। একটা ফার্মের সবচেয়ে গ্রহণযোগ্য লক্ষ্য আছে ওই ফার্মের শেয়ার হোল্ডারদের সম্পদ সর্বাধিকরণ করা। তার মানে একটা ফার্মের মূল লক্ষ্য হওয়া উচিত কি সম্পদ সর্বাধিকরণ করা। এটি মুনাফা সর্বাধিকরণ লক্ষণের দুর্বলতাগুলো দূর করে সঠিক সম্পদ পরিমাপ করতে সহায়ক বলে এই লক্ষ্যটি অর্থায়নের মূল লক্ষ্য হিসেবে বিবেচিত। সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে নিম্নোক্ত সম্পদের পরিমাণ নির্ণয় করা হয়। যেমন সম্পদ সমান সমান প্রতিটি শেয়ারের বাজার মূল্য গুণ শেয়ারের সংখ্যা। অর্থাৎ সম্পদ কী হবে শেয়ারের বাজার মূল্য এবং শেয়ার সংখ্যা দ্বারা গুণ করতে হবে। দেন আমরা কী করবো, এটার অর্জনের উপায়টা দেখাবো। তো একটা ফার্মের নিট সম্পদের পরিমাণ যত বেশি ওই ফার্মের শেয়ার মূল্য তত বেশি। নিম্নলিখিত উপায়ে সম্পদ সর্বাধিকরণ লক্ষ্য অর্জন করা যায়। ক নম্বর, অর্থের সমমূল্যকে বিবেচনা করা। সম্পদ সর্বাধিকরণ ধারণা ফার্মের বিনিয়োগ হতে প্রত্যাশিত অর্থের মূল্যকে বিবেচনা করে নিট বর্তমান মূল্য বের করা হয়। দেন খ, ঝুঁকি বিবেচনা। প্রত্যাশিত অর্থের প্রাপ্তির অনিশ্চয়তাকে বিবেচনা করা হয়। প্রত্যাশিত অর্থ প্রাপ্তির সময় যত বেশি হবে বাট্টাকরণের হারও তত বেশি হবে, ফলে সম্পদ সর্বাধিকরণ সঠিকভাবে সম্পন্ন হবে। আশা করি বুঝতে পেরেছো যে তোমরা কীভাবে একটা কোম্পানি যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের লক্ষ্য যেটা হলো সম্পদ সর্বাধিকরণ সেটা করা হয়। তো আমরা অ্যাসাইনমেন্টের লাস্টে একটা উপসংহার দেব ছোট করে। উক্ত আলোচনায় বলা যায় একটা ফার্মের সার্বিক লক্ষ্যকে সামনে রেখে আর্থিক সিদ্ধান্ত বিবেচনা করা উচিত। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের সমাধানটি। তো অ্যাসাইনমেন্টের সমাধানটি সম্পূর্ণ নির্ভুল দেওয়ার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিবে এবং তোমার বন্ধুর কাছে শেয়ার করে দিবে। আর যদি তুমি কমার্সের মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চাও সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক চেক করতে পারো। সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।